এই মুহূর্তে ডিসপ্লেতে একটা সিভি দেখতে পাচ্ছেন। আমরা যখন কোনো একটা জায়গাতে আমাদের চাকরির জন্য আবেদন করি তখন সেই জায়গাতে সিভি প্রদান করতে হয়। সিভি প্রদান করার ক্ষেত্রে আমরা যদি একটা সিভিকে সঠিকভাবে তৈরি করে কোনো একটা জায়গায় প্রেরণ না করি, সেই ক্ষেত্রে আমাদের সেই সিভিটা পৌঁছানোর পরেও চাকরি হওয়ার সম্ভাবনা একেবারে জিরো হয়ে যায়, এবং সেই সিভিগুলো যাওয়ার পরেও তারা আমাদের সিভিগুলো দেখেই না, এরকম সমস্যাও হয়ে থাকে। তো সেগুলা কেন হয়? মূলত আমরা যখন আমাদের সিভিগুলা কোথাও পাঠাচ্ছি, এই ক্ষেত্রে সেই সিভিগুলা পাঠানোর পরে যদি কোনো কারণে সিভির ফরম্যাট জনিত সমস্যা থাকে, সিভিতে যদি সঠিকভাবে তৈরি করা না থাকে, সঠিক তথ্যগুলা তৈরি দেওয়া না থাকে, তো সেই ক্ষেত্রে যেটা হয়, আমাদের এই সিভিগুলা সঠিকভাবে তৈরি করেছে আমরা ভাবি, কিন্তু তারপরেও সঠিকভাবে তৈরি না হওয়ার কারণে এই সিভিগুলা কোথাও গ্রহণযোগ্যতা পায় না। এইখানে আমি একটা সিভি দেখাচ্ছি আপনাদেরকে, যে এই সিভিটা যখন আপনারা দেখতে পাচ্ছেন তখন মনে হচ্ছে যে এই সিভিটা অনেক সুন্দর। এটা এই সিভির ফরম্যাটটা এমনভাবে তৈরি করা আছে যে এই পাশে নাম লেখা আছে, এই পাশে ছবি দেওয়া আছে, আবার কালার ব্যবহার করা আছে বিভিন্ন রকমের, সুন্দরভাবে ফরম্যাট করা আছে, নিচে নাম ঠিকানা দেওয়া আছে। আবার তারপরে যেই ডিজাইনটা করা আছে, মূলত যখন আপনি কোনো একটা কোম্পানির কাছে যাবেন বা যারা সিভি তৈরি করে তাদের কাছে যাবেন, তারা আপনাকে এই রকম সিভির ফরম্যাটগুলো দেখাবে, দেখিয়ে বলবে যে কোম্পানি তো আপনার বাবার নাম জানতে চায় না, কোম্পানি তো আপনার লিঙ্গ সম্বন্ধে জানতে চায় না, আপনি ছেলে নাকি মেয়ে, তারপরে আপনার বিভিন্ন রকম তাদের মূলত মার্কেটিং রিলেটেড কথাবার্তা বলবে। বলার পরে বলবে যে আমাদের এই সিভিগুলো স্ট্যান্ডার্ড, এগুলো ব্যবহার করলেই আপনার চাকরি হবে। সেই ক্ষেত্রে 3,000, 5,000, 10,000 এরকম টাকা নিয়ে থাকে। এমনও আছে 20-25 হাজার টাকা পর্যন্ত একটা সিভি তৈরির ক্ষেত্রে নিয়ে থাকে। সর্বনিম্ন রেটই যদি আপনি একটা ভালো কোম্পানি থেকে সিভি বানাইতে চান, তাহলে দেখা যাবে যে 2-3 হাজার টাকার নিচে আপনি সিভি বানাইতে পারবেন না। তো সেই ক্ষেত্রে কেন হয়, তারা মূলত একজন ব্যক্তিকে আপনার পিছনে নিয়োগ করে দেবে, আপনার তথ্যগুলো তারা জানবে, জানার পরে সেটা তৈরি করে দেবে। সেই ক্ষেত্রে তাদেরও খাটনি আছে, যার কারণে আপনার থেকে টাকাগুলো নেবে। টাকা নেক, সেটা সমস্যা না, কিন্তু সমস্যা যেখানে সেটা হচ্ছে আপনি যেই সিভিটা কোথাও পাঠাচ্ছেন সেই সিভির ফরম্যাটটা তারা অ্যাকসেপ্ট করতেছে কিনা। কারণ আমরা যখন সিভি পাঠাচ্ছি সেই সিভিতে আমাদের নির্দিষ্ট কিছু তথ্য যুক্ত করে তারপরে সেখানে পাঠাচ্ছি। এখন এই তথ্যগুলো যখন আমি পাঠাচ্ছি তখন সেই ব্যক্তি দেখার পরে যদি এই তথ্যটা তার কাছে ভালো না লাগে বা এই উপস্থাপনাটা যদি তার কাছে ভালো না লাগে, তাহলে আপনার চাকরির জন্য যে ইন্টারভিউর কল আসে, এই ইন্টারভিউ কল আসার সম্ভাবনা খুবই কম, কারণ তার পছন্দ হয় নাই আপনার সিভিটা। এখন আপনি সিভি তৈরি করার ক্ষেত্রে কি ব্যবহার করবেন বা কোন ফরম্যাট ব্যবহার করবেন, আপনি এ ধরনের ফরম্যাট ব্যবহার করতে পারেন, ফরম্যাট নিয়ে কোনো সমস্যা নেই। তবে মূল কথা হচ্ছে যে আপনি কি যুক্ত করতেছেন এই ফরম্যাটগুলোতে, বা আপনি কোন ফরম্যাটে কোন তথ্যগুলো যুক্ত করতেছেন। আপনি এরকম একটা ফরম্যাট যুক্ত করে দিলেন, আপনি দেখা গেল যে একেবারে নতুন ফ্রেশার হিসেবে চাকরিতে জয়েন করবেন বা আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করবেন। তো সেই ক্ষেত্রে আপনি এরকমভাবে একটা ফরম্যাট তৈরি করেছেন যেখানে আপনার চাকরির অভিজ্ঞতা তো নাই, এই মুহূর্তে তো আর চাকরির অভিজ্ঞতা নাই, সেই ক্ষেত্রে আপনার এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ডগুলো সেগুলো ভালোভাবে উঠায় ধরেন নেই, আপনার ট্রেনিংয়ের বিষয়গুলো তুলে ধরেন নাই, আপনি কোনো একটা সার্টিফিকেট পেয়েছেন অতিরিক্ত সেইটা উল্লেখ করেন নাই। এই ক্ষেত্রে কি হবে, আপনি যেহেতু ফ্রেশার, সেই ক্ষেত্রে আপনার তথ্যগুলা আপনি তুলে ধরতে না পারার কারণে আপনার চাকরি হবে না। কিন্তু যারা সিভি তৈরি করে দেয় বা সিভি মেকার, তারা তো আপনাকে বিভিন্ন রকম প্রলোভনমূলক কথাবার্তা বলবে, মার্কেটিং রিলেটেড কথাবার্তা বলবে, যেগুলো শুনে আপনার মনে হবে যে এইভাবে সিভি তৈরি না করলে আপনার চাকরিই হবে না। আবার তারা বলবে যে যদি আপনার ফ্রেশ মানে একেবারে অভিজ্ঞতা না থাকে, সেই ক্ষেত্রে আপনাকে 1 পেজের সিভি বানাইতে হবে, কোনো ক্ষেত্রে 2 পেজের বেশি সিভি হলে আপনার চাকরি হবে না। এরকম মূলত আপনাকে বিভিন্ন রকম কথাবার্তা বলবে। আমরা কিছুদিন আগে দেখলাম যে যেটা হচ্ছে 7 কলেজ ছিল, 7 কলেজকে পরবর্তীতে সেন্ট্রাল ইউনিভার্সিটি তৈরি করা হয়েছে। ওই সেন্ট্রাল ইউনিভার্সিটির যে প্রভাষক হয়েছে, তার প্রভাষক না কি যেন হয়েছে, চ্যান্সেলর সম্ভবত, তার সিভি হচ্ছে 53 পেজের। ডক্টর ইউনুসের সিভি ছিল সম্ভবত 100 কত পেজের। তাহলে তাদের সিভিগুলো এত পেজের হলো কেন? অবশ্যই নির্দিষ্ট কারণে তাদের এই সিভিগুলো এত পেজের হয়েছে।
তা না হলে তো এরকম হওয়ার কথা ছিল না। এরকম হচ্ছে কেন? কারণ অবশ্যই আছে, তাদের অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাগুলো তারা তুলে ধরেছে এবং সেই কারণেই মূলত তাদের এই সিভিগুলার এত বড় বড় হচ্ছে। অথচ আমাদের যখন আপনার সাথে কথা বলতেছে, সিভি মেকাররা কথা বলতেছে, তখন তারা কি বলতেছে যে আপনার সিভিটা 2 পেজের বেশি হওয়া যাবে না, 1 পেজের সিভি তৈরি করতে হবে, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। তো এই কথাগুলা মূলত ভিত্তিহীন। আপনি যত চেষ্টাই করেন না কেন বা যেভাবেই তৈরি করেন না কেন, আপনার যদি তথ্য যেইগুলা দেওয়ার সেই তথ্যগুলা যদি যুক্ত না করেন, তাহলে আপনার এখানে যেই সিভিটা পাঠাচ্ছেন সেই সিভিটা 10,000 টাকা দিয়ে তৈরি করলেও পাঠিয়ে লাভ হবে না, 100 টাকা দিয়ে তৈরি করলেও তারপরে পাঠানোর পরে লাভ হবে না। আপনাকে কি করতে হবে? আপনাকে নির্দিষ্ট কিছু তথ্য যুক্ত করে দিতে হবে। এখন নির্দিষ্ট তথ্য বলতে কোন তথ্যগুলা? আমরা এর আগে যে সিভিটা দেখেছি সেই সিভি থেকে দেখব যে কোন তথ্যগুলা মূলত আমাদেরকে সিভিতে যুক্ত করতে হবে। আমরা এখানে সিভির ফরম্যাট নিয়ে কথা বলবো না, আপনি যে কোনো ফরম্যাট ব্যবহার করতে পারেন, যে কোনো জায়গা থেকে যে কোনো ফরম্যাট কিনতে পারেন, নিতে পারেন, বা আপনি কারো থেকে ফ্রিতে নিতে পারেন, গুগলে দেখে নিতে পারেন, বা যে কোনোভাবেই আপনি একটা ফরম্যাট নিয়ে সেই ফরম্যাটটা ব্যবহার করতে পারেন। কিন্তু মূল কথা হচ্ছে আপনাকে সিভিতে যে তথ্যগুলো যুক্ত করার প্রয়োজন সেইগুলো যুক্ত করতে হবে। অন্যথায় আপনি যেই ফরম্যাটই ব্যবহার করেন না কেন, এই ফরম্যাট ব্যবহার করে লাভ হবে না। তো আপনাকে কোন ফরম্যাটগুলো ব্যবহার করতে হবে বা কোন তথ্যগুলো ব্যবহার করতে হবে সেটা যদি আমরা দেখি, তাহলে এখানে একটা সিভির ফরম্যাট দেখানো হয়েছে। সিভিতে আমি মূলত এখানে ধাপে ধাপে তথ্যগুলো উল্লেখ করার বিষয় দেখাবো আপনাদেরকে। এই তথ্যগুলো আপনি যে কোনোভাবে ব্যবহার করতে পারেন, যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন, বা যে কোনো ফরম্যাটে ব্যবহার করতে পারেন, তবে তথ্যগুলো অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। এখন এই তথ্যগুলা কোনগুলো? আমরা এখানে এইটা যে কারিকুলাম ভিটা সেটা উল্লেখ করে দিয়েছি প্রথমে, তারপরে নাম লিখেছি, এরপরে ডেজিগনেশন লিখেছি, কন্ট্যাক্ট নাম্বার লিখেছি, ইমেল অ্যাড্রেস লিখেছি, আর এই পাশে ছবি ব্যবহার করেছি। আপনি অন্য যে কোনো ফরম্যাটে যে কোনোভাবে এই তথ্যগুলো যুক্ত করতে পারেন। এই ক্ষেত্রে আপনি যে ফরম্যাটটা ব্যবহার করতেছেন ওই ফরম্যাট অনুযায়ী নামগুলা ব্যবহার করবেন, আপনার ডেজিগনেশন ব্যবহার করবেন, আপনার কন্ট্যাক্ট নাম্বার ব্যবহার করবেন, ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন, এবং আপনার যে লিঙ্কডইন আইডি আছে সেই লিঙ্কডইন আইডিটা ব্যবহার করবেন। লিঙ্কডইন আইডি ব্যবহারের ক্ষেত্রে আপনি অবশ্যই লিঙ্কডইন আইডিটা সুন্দরভাবে তৈরি করবেন। বিডি জবসে যেমন অ্যাকাউন্ট তৈরি করেন সেই অ্যাকাউন্টের মতন করে বিডি জবসের মতন করেই একেবারে সুন্দরভাবে লিঙ্কডইনে একটা আইডি তৈরি করবেন। তৈরি করার পরে আপনার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনার যে পজিশন, আপনি যেই সেক্টরে কাজ করেন সেই সেক্টর নিয়ে যেই বিষয়গুলো আছে সেই বিষয়ের উপরে লেখালেখি করবেন, সেই ব্যক্তিগুলোকে ফলো করবেন, সেই ব্যক্তিদের সাথে কানেক্টেড হবেন। সেই ক্ষেত্রে আপনার সেই যে লিঙ্কডইন আইডি আছে ওইখান থেকেও চাকরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আবার সেই আইডি পরবর্তীতে ভেরিফাই করলে আপনার চাকরিটা হওয়ার জন্য এই আইডিটা বিশেষভাবে ভূমিকা পালন করবে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? একটা লিঙ্কডইন আইডি তৈরি করতে হবে। লিঙ্কডইন আইডিটা তৈরি করার ক্ষেত্রে আপনি যদি সঠিকভাবে তৈরি করতে না পারেন, তাহলে অনেক ক্ষেত্রে আপনি লিঙ্কডইন আইডি একটা মানে মন গড়া একটা তৈরি করেছেন, তৈরি করে দেখা গেল যে ওইখানে ফেসবুকের মতন করে আপনি পোস্ট করা শুরু করেছেন, রাজনৈতিক পোস্ট, মানে সোশ্যাল মিডিয়াগুলা যেভাবে ব্যবহার করেন সেভাবে যদি আপনি লিঙ্কডইন আইডিতেও ব্যবহার করতে থাকেন, তাহলে মূলত এই ক্ষেত্রে আপনার কি হবে না, আপনার ওইখান দিয়ে কোনো লাভ হবে না বা সেটা আপনার কোনো কাজে আসবে না। তো আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই একটা লিঙ্কডইন আইডি তৈরি করতে হবে, এবং আপনার যে রিলেটেড টপিকের মানুষজন আছে বা আপনি যেই সেক্টরে কাজ করতেছেন ওই টপিকের সাথে রিলেটেড কারা আছে। ধরেন আপনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ম্যানেজার, ইলেকট্রিক্যালের যারা আছে মূলত সেই সকল ব্যক্তিগুলোকে আপনি ফলো করা শুরু করবেন। তাহলে কি হবে? তাদের কার্যক্রমগুলা কেমন, তারা কোন কোন তথ্যগুলা যুক্ত করেছে তাদের আইডিতে, তাদের ব্যাকগ্রাউন্ডে কি কি শিখেছে তারা, এই জিনিসগুলো আপনি শিখতে পারবেন। অন্যথায় দেখা গেল যে আপনি অনেক ভালো জানেন, ঠিক আছে, আপনি জানতেছেন অনেক ভালো, কিন্তু আপনার তথ্যগুলো আপনি যুক্ত করতেছেন না। এই ক্ষেত্রে কি হবে?
আপনি যেহেতু আপনার তথ্যগুলো যুক্ত করতেছেন না, সেজন্য আপনার ওই আইডিটা কোনো কাজে আসবে না। আবার আসি, ধরেন আপনি আপনার রিলেটেড যে ব্যক্তিগুলো আছে বা আপনার রিলেটেড ফিল্ডের যে ব্যক্তিগুলো আছে তাদের সাথে যুক্ত হচ্ছেন না, তাহলে কি হবে? তাদের ব্যাকগ্রাউন্ডগুলো কি, তারা কোন বিষয়ে ট্রেনিং করেছে, তারা কিভাবে এগিয়ে গেছে, এই জিনিসগুলো আপনি সহজেই দেখতে পারবেন না। কারণ আপনি যখন এডুকেশনাল ইয়াটা ক্যারিয়ারটা শেষ করবেন, তারপরে দেখবেন যে চারিদিকে ধোঁয়াশা। কি করতে হবে, কোথায় যেতে হবে, আপনি বন্ধুর কাছে যাই হেল্প চাবেন, আপনার বন্ধু বলবে যে আমিও তো চাকরি খুঁজতেছি, আমি নিজেই পাই না, তোরে কিভাবে হেল্প করব। আপনি বড় ভাইয়ের কাছে যাবেন, আপনার বড় ভাই বলবে যে আমি নিজেই চাকরি পাচ্ছি না, আমি কোনো মতো এক জায়গায় ঢুকে আছি, মানে চেষ্টা করতেছি, আমি পারলে আমি এখান থেকে চলে যাব। এরকম যার কাছে যাবেন সেই হতাশামূলক কথাবার্তা আপনাকে শোনাবে। সেই ক্ষেত্রে কি করতে হবে? যারা আপনার লেভেল থেকে উপরে উঠেছে তাদের ইয়াগুলা প্রোফাইলগুলো আপনাকে দেখতে হবে যে তারা কিভাবে উপরে উঠলো। এই ক্ষেত্রে তারা উপরে ওঠার ক্ষেত্রে কিভাবে উঠতে পারে, তারা কিছু ট্রেনিং করেছে, তারা প্রথমে এক ধরনের চাকরিতে জয়েন করেছে, তাহলে কোন রিলেটেড চাকরিগুলো তারা করেছে, তারপরে তারা যখন উপরে উঠেছে ম্যানেজার হয়েছে, তারপরে আরও উপরে গেছে, টেকনিক্যাল রোলগুলোতে গেছে, সেই ক্ষেত্রে তারা কিভাবে গেছে এটা আপনি তাদের যে ক্যারিয়ার পাথ এটা দেখে আপনারা বুঝতে পারবেন। অন্যথায় আপনি বুঝতে পারবেন না যে আপনাকে কিভাবে আগাইতে হবে। এই ক্ষেত্রে এই যে এই ট্রেনিং সেন্টারটাতে আপনি আসছেন, আসার পরে কিছু কথা আপনি শুনলেন বা শিখলেন, এর মাধ্যমে আপনি বুঝতে পারলেন যে না, আসলে এইরকম করলে আমার হয়তোবা ক্যারিয়ারে উপরে ওঠাটা সহজ হবে। তো আপনি যখন তাদের প্রোফাইলগুলো দেখবেন তখন আপনার সেই ক্ষেত্রে আরো সহজ হয়ে যাবে যে তারা কিভাবে আগাইছে। এরপরে আসি, আমরা যখন আমাদেরকে কারিকুলাম ভিটাটা তৈরি করতেছি, সেই কারিকুলাম ভিটাটাতে আমরা কি করব তাহলে, এই ইমেল অ্যাড্রেসের নিচে আমাদের লিঙ্কডইন আইডির যে প্রোফাইল আছে সেই প্রোফাইলের লিঙ্কটা এখানে যুক্ত করে দেব। তাহলে যদি কোনো এইচআর অফিসার, যদি কোনো কেউ আমাদের এই প্রোফাইলটা ভিজিট করতে চায় বা আমাদেরকে ভেরিফাই করতে চায় যে এই মানুষটা আসলে কেমন, এর সম্বন্ধে কি কোন তথ্যগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে পাবো, এইগুলো দেখে আপনাকে বিচার বিশ্লেষণ করে তারপরে আপনাকে ইন্টারভিউ কলের জন্য ডাকতে পারে। অথবা আপনি যখন ইন্টারভিউ দিয়ে আসতেছেন, দিয়ে আসার পরে সেখানে বেশ কিছু উত্তর দিতে পেরেছেন, তারপরে তাদের যখন ভেরিফাই করার প্রয়োজন হবে তখন আপনার এই লিঙ্কডইন আইডিগুলো তারা দেখবে, তারপরে আপনার হোয়াটসঅ্যাপ আইডি দেখবে, তারপরে কোনো কোনো ক্ষেত্রে ফেসবুক আইডি বা সোশ্যাল মিডিয়াগুলো তারা চেক করে যে তার ব্যক্তিত্বগুলো আসলে কেমন। এখন যদি এরকম হয় যে আপনি আপনার হোয়াটসঅ্যাপে যেখানে ডিটেলস লেখা থাকে বা আপনার বায়ো লেখা থাকে সেখানে লিখে রেখেছেন যে ডু নট ডিস্টার্ব মি, বা এরকম বিভিন্ন রকম কথাবার্তা থাকে, প্রেমিক প্রেমিকাদের রিলেটেড কিছু কথাবার্তা থাকে, তারপরে আপনি ভবঘুরে টাইপের কিছু লেখা লিখে রাখেছেন। তো আপনি যখন কেয়ারলেস টাইপের কিছু লিখে রাখতেছেন, তার মানে তারা বুঝতেছে যে আপনার যে সোশ্যাল যে অবস্থা, এই অবস্থা থেকে আপনি যেই তো কথাবার্তাগুলো আপনার হোয়াটসঅ্যাপের বায়োতে লিখে রেখেছেন, আপনার সোশ্যাল মিডিয়াতে বায়োতে লিখে রেখেছেন, তারপর লিঙ্কডইনে যে রকম অ্যাক্টিভিটিস করেছেন, সেটা অনুযায়ী আসলে আপনি যখন কোনো একটা ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার হিসেবে ডিউটি করবেন, তখন আপনি আসলে ওই রকম রোল প্লে করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে সেই কোম্পানিতে সুযোগ দেওয়া হবে না। সেজন্য যেটা করতে হবে, অবশ্যই আমরা যখন আমাদের হোয়াটসঅ্যাপ আইডিগুলা তৈরি করতেছি বা সেগুলা সেটিং করতেছি, সেইগুলাতে যেন প্রফেশনালিজম থাকে এইভাবে তৈরি করতে হবে। আপনি রাখতে পারেন আপনার ফ্রেন্ডদের জন্য, আপনার পরিবারের জন্য একটা ফেসবুক আইডি, আপনার পরিবারের জন্য একটা হোয়াটসঅ্যাপ আইডি রাখতে পারেন, ইমো আইডি রাখতে পারেন, সেইগুলা শুধুমাত্র পরিবার কেন্দ্রিক ব্যবহারের জন্য। আর আপনি যখন প্রফেশনাল ভাবে ব্যবহার করতেছেন, সেগুলাকে অবশ্যই প্রফেশনালি সেটিং করে রাখতে হবে, যেন আপনার বস যখন আপনাকে নাম্বারটা তুলে কল দিবে তখন যদি তার ওই কিছু ট্রু কলার আছে, তারপর আছে, ওইগুলাতে যদি দেখায় যে সিটার বাটপার বা এরকম একটা নাম ভেসে উঠে ওই সময়, কিংবা ব্যর্থ প্রেমিক এরকম নাম যদি ভেসে উঠে, তখন তারা ভাববে যে এই ব্যক্তির ব্যক্তিত্বটা আসলে কতটুকু। সেই ক্ষেত্রে এই বিষয়গুলোতে অবশ্যই মনোযোগী হতে হবে। কারণ আপনি যখন একজন ইঞ্জিনিয়ার হিসেবে কোথাও চাকরি করবেন বা আপনাকে যখন একটা কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে নেওয়া হবে, অবশ্যই আপনার ব্যক্তিত্ব বিশ্লেষণ করে তারপরেই নেওয়া হবে। এরকম না যে আপনি সিভি দিয়েছেন, ভাইবা পরীক্ষা ভালো করছেন আর আপনার চাকরি হয়ে গেছে, এরকম কখনোই হয় না। অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ড চেক করা হয়।
আচ্ছা, আমরা যখন আমাদের সিভি তৈরি করব, সেই সিভিতে অবশ্যই ক্যারিয়ার অবজেক্টিভ লেখার চেষ্টা করব। এই ক্ষেত্রে এখানে যেমন লেখা আছে যে আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে একটা কোম্পানিতে কাজ করতে চাই, সেই ক্ষেত্রে আমি আমার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, টেকনিক্যাল নলেজ, তারপরে প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেইগুলা দিয়ে ওই কোম্পানি যেরকম স্ট্যান্ডার্ড অনুযায়ী চাই আমার থেকে বেনিফিট, সেরকম একটা সাস্টেনেবল একটা বেনিফিট দেওয়ার চেষ্টা করব। তো এইরকমভাবে আপনাকে ক্যারিয়ার অবজেক্টিভ লিখতে হবে। এই ক্ষেত্রে ক্যারিয়ার অবজেক্টিভ অবশ্যই ইন্ডাস্ট্রির যে যেমন চাহিদা থাকে সেই অনুযায়ী আপনাকে লিখতে হবে। এখন আপনি এখানে লিখে রাখলেন যে আমি চাই, আমার হচ্ছে যে গার্ডেনিং করতে চাই, তারপর অমুক তমক সমক এগুলা লিখলেন, কিন্তু কোম্পানি কি চাচ্ছে? আপনাকে অবশ্যই আপনার নিজেকে তৈরি করতে হবে কোম্পানির চাহিদা অনুযায়ী। আপনি যদি এরকম করেন যে আমি এই লেখাপড়া করেছি, এই আমি এইরকম কোম্পানি চাই, অমুক চাই তমুক চাই, এরকম যখন চাবেন, তখন আপনার চাহিদার সাথে যখন তাদের এই ইয়াটা মিলবে না, গোলটা মিলবে না, তখন আপনার সিভিটা বাদ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যখন আপনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে বা একটা টেকনিক্যাল পার্সন হিসেবে যখন সিভি পাঠাচ্ছেন, তখন অবশ্যই ওই কোম্পানির গোলের সাথে আপনার যেন সিভিতে দেওয়া তথ্যগুলো মিলে, সেইটা অবশ্যই নিশ্চিত করতে হবে। এরপরে ক্যারিয়ার সামারি। ক্যারিয়ার সামারিটা আপনারা দিতে পারেন, তবে সংক্ষিপ্ত করে দিতে হবে। যদি আপনারা এর আগে যেই সিভি ফরম্যাটটা দেখালাম ওইটার ক্ষেত্রে লেখেন, ওইখানে আবার অ্যাবাউট লেখা থাকে, অ্যাবাউট লেখা থাকে, তারপরে কেরিয়ার লেখা থাকে, এরকমভাবে বিভিন্ন ফরম্যাটে লেখা থাকে। তো ওইখানে মূলত আপনার যে চাকরির অভিজ্ঞতা আছে, আপনি কোন কোন ফ্যাক্টরিতে মানে কি কি ধরনের ফ্যাক্টরিতে কাজ করেছেন। যেমন এখানে লেখা আছে একটা ক্যারিয়ার সামারি যে গার্মেন্টসে চাকরি করা আছে, ডাইং ওয়াশিং, তারপরে হেভি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, এরকম কয়েকটা ফ্যাক্টরিতে কাজ করার অভিজ্ঞতা আছে এবং সেক্ষেত্রে 8 বছরের অভিজ্ঞতা আছে। এই সিভিটাতে এই তথ্য লেখা আছে। তো আপনি যখন একটা সিভি তৈরি করতেছেন, তখন আপনার যদি একেবারে ফ্রেশার হন, তাহলে তো আর আপনার ক্যারিয়ার সামারি নাই। তাহলে ক্যারিয়ার সামারি বাদ, শুধুমাত্র ক্যারিয়ার অবজেক্টিভ লিখবেন। সেই ক্ষেত্রে এই ক্যারিয়ার অবজেক্টিভে কিছু তথ্য যুক্ত করে দেওয়ার চেষ্টা করবেন যেগুলো আপনার প্রিভিয়াস হিস্টোরি তুলে ধরতে পারে। যেমন এইভাবে লিখতে পারেন যে আমি আমার ইয়াতে একাডেমিক ক্যারিয়ারে আমি বিভিন্ন সংগঠনের সাথে কাজ করেছি, টিম ওয়ার্ক করেছি, সেই ক্ষেত্রে আমি চাই যে এরকম একটা কোম্পানিতে কাজ করতে, যেন সেই কোম্পানির টিমের সাথে আমি যুক্ত হয়ে সেই কোম্পানির বেনিফিট অর্জন করে দিতে পারি। এইভাবে সুন্দরভাবে গুছিয়ে লিখবেন। এরপরে আসি ক্যারিয়ার অবজেক্টিভ। যখন আপনার একাধিক বছরের চাকরির অভিজ্ঞতা আছে, এরকম কখনোই করা যাবে না যে আপনি 6 মাস হয়েছে একটা ফ্যাক্টরিতে ঢুকেছেন, তারপরে আপনি আরেকটা সিভি তৈরি করেছেন, করে আরেক জায়গায় পাঠিয়ে দিয়েছেন। এরকম যদি হয় তাহলে ওই কোম্পানি আপনাকে ডাকবে না ইন্টারভিউয়ের জন্য। কারণ তারা দেখতেছে যে আপনাকে একজন ফ্রেশার হিসেবে কেবল একটা ফ্যাক্টরি সুযোগ দিছে আপনার ক্যারিয়ারটাকে বিল্ড আপ করার জন্য, কিন্তু আপনি সেই সুযোগটাকে না নিয়ে তাদের সম্বন্ধে বিভিন্ন রকম অভিযোগ দাঁড় করিয়ে আপনি ওখান থেকে সরে যেতে চাচ্ছেন, বা আপনি আপনার ক্যারিয়ারটাকে, আপনার স্বার্থটাকে সবচেয়ে মানে বড় করে ধরে আপনি ওখান থেকে সরে যেতে চাচ্ছেন। কিন্তু একটা কোম্পানি যে আপনাকে সুযোগ দিছে 1 মাস, 6 মাস, 1 বছর চাকরি ওইখানে করতেছেন, তার মানে ওইখানে বোঝার কিছু আছে, শিখার অনেক কিছু আছে। এইগুলা শিখা ছাড়াই শুধুমাত্র আপনি টাকার দিকে তাকিয়ে অন্য জায়গায় শিফট করার চিন্তা ভাবনা করতেছেন, তাহলে আপনাকে সহজেই একটা কোম্পানি এই নতুন অবস্থায় যখন আপনি চাকরি ছেড়ে আর এক জায়গায় যেতে চাবেন সেখানে নিবে না। সেই জন্য কমপক্ষে একটা জায়গাতে চাকরি করার পরে 1 বছর, 2 বছর, 3 বছর চাকরি করার পরে তারপরে শিফট করতে হয়। অন্যথায় আপনি চাকরি হয়তো বা পেয়ে যাবেন, একটা জায়গায় গেলে এক জায়গায় না এক জায়গায় হয়ে যাবে, কিন্তু সেই ক্ষেত্রেও বিভিন্ন রকম কথা থাকে। আপনি যখন ইন্টারভিউয়ে যাবেন তখন আপনাকে বিভিন্ন রকম প্রশ্ন করবে যে আপনি ওই ফ্যাক্টরিটা কেন ছেড়ে আসতেছেন, ওই ফ্যাক্টরির কোন সমস্যাগুলো আপনার মনে হচ্ছে, তারপরে আপনি এখানে আসার মূল উদ্দেশ্য কি। যখন আপনি এই রিলেটেড প্রশ্নের উত্তর দিতে থাকবেন যে আমার ওইখানে বেতন কম, তারপরে ওখানে বস ভালো না, কোম্পানির এই পরিস্থিতি ওইরকম ভালো না, যখন আপনি ওই কোম্পানির নেগেটিভ বিষয়গুলো তুলে ধরতে থাকবেন, তখন আপনাকে বাদ দিয়ে দেবে এই কোম্পানি। কারণ আপনি একটা ফ্যাক্টরিতে চাকরি পেয়েছেন, সেই ফ্যাক্টরি ভালো হোক খারাপ হোক, সেই ফ্যাক্টরির যে তথ্যগুলা এইগুলো আরেকটা জায়গায় বলার মতন আপনার রাইট নাই। আপনি একজন দায়িত্ববান হিসেবে ওই কোম্পানির সমস্যাগুলো ওই কোম্পানির ভিতরেই আপনি সলভ করার চেষ্টা করবেন। যে এখানে বেতন কম দেয়, আপনি বলার চেষ্টা করেন যে স্যার এখানে বেতন কম, আমার পোষাচ্ছে না।
আপনাকে যদি না রাখতে পারে সেটা আলাদা বিষয়, কিন্তু এই তথ্যগুলা আপনি আরেকটা কোম্পানিতে বলবেন না। কারণ আপনি যখন ওই কোম্পানিতে চাকরি করবেন এবং অন্য কোম্পানিতে যাবেন, তখন এই যে যেই কোম্পানিতে চাকরিটা পেলেন এই কোম্পানির সম্বন্ধেও অন্য কোম্পানিতে গিবত করবেন। সেই জন্য অবশ্যই আপনি চেষ্টা করবেন ওই কোম্পানির পজিটিভ দিকগুলা বলার জন্য, যে এই কোম্পানিতে আমি আসি, এই মুহূর্তে আমাকে সুযোগ দেওয়ার জন্য কোম্পানিকে অবশ্যই ধন্যবাদ জানাই। তবে আমার যে বেতনের চাহিদা এই মুহূর্তে সেটা আমাকে মিট করতেছে না, কিংবা আমি যেই রকম চাচ্ছি সেই রকম আমার এই সাথে মিটতেছে না। এরকম ভাবে সুন্দরভাবে গুছিয়ে বলবেন যে তারা অনেক ভালো কিন্তু আমি ওইখানে করতে পারতেছি না, মানিয়ে নিতে পারতেছি না, বা আমার সাথে আসলে হচ্ছে না। এরকম ভাবে সুন্দরভাবে যেগুলো পজিটিভ বিষয় সেগুলো তুলে ধরবেন। আচ্ছা, এরপরে আসি, আপনাদের এমপ্লয়মেন্ট হিস্টোরিটা তুলে ধরতে হবে একটা সিভিতে। এই ক্ষেত্রে যদি আপনার চাকরির অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই চাকরির অভিজ্ঞতাটা আগে আসবে। শিক্ষাগত অভিজ্ঞতার আগে আপনার চাকরির অভিজ্ঞতাটা আসবে। এই ক্ষেত্রে যখন আপনি চাকরির অভিজ্ঞতাটা লিখতেছেন তখন টোটাল কত বছরের অভিজ্ঞতা আছে এটা উল্লেখ করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনার সিভিটা যখন দেখতেছে এই জায়গায় চোখ পড়ার সাথে সাথে আপনার সম্বন্ধে একটা ধারণা এসে যাবে যে আপনি 5 বছর চাকরি করেছেন নাকি 10 বছর চাকরি করেছেন নাকি 20 বছর চাকরি করেছেন। যদি আপনি এরকম না লিখে দেন, ধরেন আপনি এভাবে লিখে রেখেছেন যে 2022 থেকে 24 পর্যন্ত এক জায়গায়, তারপরে 20 থেকে 20 পর্যন্ত এক জায়গায়, বা 2000 সাল থেকে 2002 সাল পর্যন্ত এক জায়গায়, তো টোটাল কত বছর আপনি চাকরি করেছেন। এত সময় নাই একজন এইচআর অফিসারের যে এটা ক্যালকুলেটর নিয়ে বসবে, বসে হিসাব করবে, তারপরে আপনাকে সুযোগ দিবে। যেটা রেডি আছে, কারণ একটা এইচআর অফিসারের কাছে শত শত হাজার হাজার সিভি আসে। যখন বিডি জবস থেকে সিভি আসা শুরু করে তখন হাজার হাজার সিভি আসে। তো এই সিভি গুলার মধ্যে কোনটা আপনার জন্য উপযুক্ত সেইটা খুঁজে পেতে দেখা যাবে যে যদি 1000 সিভি আসে ওইখান থেকে 50টা সিভি বাঁচবে। মানে 50টা সিভি সে নিবে, নেওয়ার পরে ওইখান থেকে 5 জন 7 জন 10 জনকে সিলেক্ট করে কল দিবে। কল দেওয়ার পরে তারা আসবে, আসার পরে ইন্টারভিউ দিবে। যদি তাদের মধ্যে থেকে কেউ না পায় তাহলে ওই 50টা সিভি যেটা সে করেছিল, বাছাই করেছিল, ওইগুলার থেকেই আবারও বাছাই করার চেষ্টা করবে। এরকম না যে ওই হাজার হাজার সিভি এসেছে সবগুলা খুলে খুলে পড়বে, পড়ার পরে তারপরে যেটা পছন্দ হবে তারপরে তাকে নিবে। এত সময় এইচআর অফিসারের থাকে না। যার কারণে আপনার সিভিটা এমনভাবে তৈরি করতে হবে যেন ওই অফিসারটা দেখা মাত্র আপনার প্রতি একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হয়। আচ্ছা, এরপরে আসি, আপনি যখন আপনার চাকরির অভিজ্ঞতাটা তুলে ধরতেছেন তখন আপনি ওই কোম্পানিতে কোন ডেজিগনেশন নিয়ে বা কোন রোল প্লে করেন সেটা উল্লেখ করবেন, ওই কোম্পানিটা কোথায় উল্লেখ করবেন, এবং ওই কোম্পানির নাম, কত তারিখ থেকে কত তারিখে চাকরি করতেছেন, এই বিষয়গুলো তুলে ধরবেন। আপনি সিভির যেই ফরম্যাট ব্যবহার করেন, যেমন ভাবে ব্যবহার করেন, তথ্যগুলা তুলে ধরার চেষ্টা করবেন। কারণ হচ্ছে যখন আপনি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করবেন, যখন একটা রেপুটেটেড কোম্পানিতে চাকরি করবেন, তখন আপনি এই রেপুটেটেড কোম্পানিতে চাকরি করা অবস্থায় আরেকটা কোম্পানিতে শিফট করার ক্ষেত্রে প্রাধান্য পাবেন। ধরেন একটা কোম্পানিতে চাকরি করে একজন, সাধারণ একটা কোম্পানিতে চাকরি করতেছে, আর আপনি আকিস গ্রুপের মতন, তারপরে মেঘনা গ্রুপের মতন এরকম বড় বড় কোম্পানি যেগুলো আছে বা গ্রুপ অফ কোম্পানি আছে, এরকম কোম্পানিতে চাকরি করেন, সেই জায়গা থেকে আপনি সিভি দিয়েছেন। অবশ্যই সেই যে ছোট বা সাধারণ যে সকল কোম্পানিগুলা, একক কোম্পানি আছে, তো সেই কোম্পানিগুলার জায়গা থেকে আপনি যেভাবে শিখে আসবেন বা ওই ব্যক্তি যেভাবে শিখে আসবে, আপনি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বা একটা গ্রুপ অফ কোম্পানিতে যখন কাজ করবেন, অবশ্যই তাদের এবং আপনার মধ্যে অনেক পার্থক্য থাকবে। সেটা ইয়াগত হোক, এক্সপিরিয়েন্সগত হতে পারে, কালচারগত হতে পারে, তারপরে কাজের পরিধিগত হতে পারে, এরকম বিভিন্ন রকম পার্থক্য থাকে। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার কোম্পানির নাম উল্লেখ করবেন এবং সেই কোম্পানিটা কোথায় সেটা উল্লেখ করবেন। কারণ হচ্ছে ধরেন আপনি একজন ব্যক্তি, আপনি গাজীপুরে বসবাস করতেছেন এখন এবং গাজীপুরে একটা কোম্পানিতে চাকরি করতেছেন। তো এই মুহূর্তে আপনি একটা চাকরির সার্কুলার পেয়েছেন, সেই ফ্যাক্টরিটাও গাজীপুরে অবস্থিত। আরেকজন ব্যক্তি ওই কোম্পানির সার্কুলারটা পেয়েছে, সে মূলত নীলফামারীতে থাকে, ওই নীলফামারীতে থেকে অনলাইনে সেই চাকরির সার্কুলারটা পেয়েছে। আপনিও অনলাইনে সিভি সাবমিট করেছেন, নীলফামারী থেকেও অনলাইনে সিভি সাবমিট করেছে। তো এখানে প্রাধান্য কে পাবে, যদি কাছাকাছি সিভি হয়, মানে আপনার এক্সপিরিয়েন্স বা অন্যান্য যেগুলো আছে সেই ব্যক্তিরও কাছাকাছি আছে, কিংবা আপনার সে একটু বেশি আছে, তারপরেও যেটা করা হবে,
আপনি যেহেতু কাছাকাছি জায়গায় বসবাস করতেছেন, সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে ইন্টারভিউয়ের জন্য কল করা হবে। কারণ যখন আপনি ইন্টারভিউয়ের কল পাবেন তখন আপনি যে কোনো সময় এসে ইন্টারভিউ দিতে পারবেন। দেখা যাচ্ছে যে আপনি সকাল 10টার সময়ও ইন্টারভিউ দিতে পারবেন যদি আপনাকে বলে। আপনাকে যদি বলা হয় যে দুপুর পরে ইন্টারভিউ দিতে হবে, তাহলেও আপনি এসে ইন্টারভিউ দিয়ে যেতে পারবেন। এবং এই ক্ষেত্রে আপনি খরচের বিষয়টা মাথায় রাখবেন না, কারণ গাজীপুর থেকে গাজীপুরের মধ্যে যখন ইন্টারভিউ দিতে যাবেন 50 টাকা 100 টাকা খরচ করলেই আপনি এসে ইন্টারভিউ দিয়ে চলে যেতে পারতেছেন। এই ক্ষেত্রে ছুটি নেওয়া সহজ হচ্ছে, আপনি একবেলা ছুটি নিয়ে এসে ইন্টারভিউ দিয়ে চলে যেতে পারতেছেন। কিন্তু যেই ব্যক্তিটা নীলফামারী থেকে আসবে তাকে আগের রাতে আসতে হবে, পরের দিন ভাইবা দিতে হবে বা তাকে ইন্টারভিউ দিতে হবে, দেওয়ার পরে আবারও চলে যেতে হবে। এই ক্ষেত্রে 2-3 হাজার টাকা খরচ হবে এবং তাকে থাকার জায়গা ম্যানেজ করতে হবে, কিংবা তাকে চাইলেই আপনি সকালবেলা একেবারে ফার্স্ট আওয়ারে ইন্টারভিউ নিতে পারবেন না, কিংবা চাইলেই বিকালবেলা ইন্টারভিউ নিতে পারবেন না, কারণ তাকে আবারও ফেরত যেতে হবে। এই সব কিছু দিক বিবেচনা করে যারা কাছাকাছি থাকে তাদেরকে চাকরির জন্য প্রথমে কল করা হয়। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা কোম্পানিটা কোথায় অবস্থিত বা আপনি বর্তমানে কোথায় চাকরি করতেছেন এগুলা উল্লেখ করার চেষ্টা করবেন। এরপরে আসি, আমরা যখন কোথাও চাকরি করতেছি তখন অবশ্যই ওখানে আমাদের কিছু দায়িত্ববোধ থাকে। যদি দায়িত্ব না থাকে তাহলে আমাদেরকে কোম্পানি রাখবে না। তো এই ক্ষেত্রে আপনি আপনার পজিশন থেকে কোন কোন দায়িত্বগুলো পালন করেন এইগুলো অবশ্যই লিখে দিবেন। তাহলে কি হবে, যখন একটা চাকরির সার্কুলার দেওয়া হয় তখন জব ডেসক্রিপশনে তারা লিখে দেয় যে আপনাকে বয়লার চালাইতে জানতে হবে, আপনাকে কম্প্রেসর চালাইতে জানতে হবে, বয়লারের মেইনটেনেন্স করতে পারতে হবে, তারপরে হচ্ছে কোনো একটা মেশিন যদি কমিশনিং করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে সেটা কমিশনিং করতে হবে, কোনো প্রজেক্টে যদি কাজ থাকে সেই প্রজেক্টের কাজটা কমপ্লিট করতে হবে আপনাকে, আপনার টিম লিকে লিড দিতে হবে। এরপরে কিছু কমপ্লায়েন্সের রুলস আছে সেগুলো মেনে চলতে হবে। আবার কিছু কিছু ফ্যাক্টরি যেগুলা গার্মেন্টস কিংবা এই রিলেটেড ফ্যাক্টরিগুলো আছে তাদের অডিটের বিষয়টা দেখতে হবে। এরকম বেশ কিছু রেসপন্সিবিলিটিস তাদের যে চাকরির সার্কুলার থাকে সেখানে জব ডেসক্রিপশনে দিয়ে দেয়। তো আপনি যদি আপনার ওই জব ডেসক্রিপশন অনুযায়ী সিভিটা তৈরি না করেন এবং এই ক্ষেত্রে যদি ওইটার সাথে আপনার এই সিভির তথ্যগুলো মিল না থাকে, তাহলে যদি আপনি বিডি জবসের মতন যে সকল ওয়েবসাইটগুলো আছে এইগুলা দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে আপনার সিভিটা ওই ব্যক্তির কাছে পর্যন্ত পৌঁছাবে না। কারণ আপনারা দেখেন, যখন আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করতেছেন তখন ওইখানে দেখায় যে কত পার্সেন্ট ম্যাচ করেছে আপনার সিভি এবং ওই চাকরির জব ডেসক্রিপশন অনুযায়ী কতটুকু ম্যাচ করেছে। তো যদি এরকম হয় যে আপনার ম্যাচ করেছে 50%, 60%, 65%, আর একজন ব্যক্তির জব ডেসক্রিপশন অনুযায়ী ম্যাচ করেছে 90%, 95%, তাহলে ওই ব্যক্তির সিভিটা যেই এইচআর অফিসার এই সার্কুলারটা দিচ্ছে ওই এইচআর অফিসারের ইমেলে চলে যাবে অটোমেটিক। এটা হচ্ছে অটোমেটিক সিস্টেম। তো এই ক্ষেত্রে যদি আপনি ওইভাবে সিভি তৈরি না করেন তাহলে আপনি যতই অ্যাপ্লাই করেন, ওই যে যারা মূলত এ ধরনের অভিযোগ করে যে বিডি জবস থেকে চাকরি পাওয়া যায় না, বিডি জবসে হাজার হাজার অ্যাপ্লাই করতেছি কিন্তু চাকরি পাচ্ছি না, কলই আসে না। কলটা আসে না কারণ হচ্ছে আপনার যে সিভিটা তৈরি করা আছে বা বিডি জবসে আপনার যে প্রোফাইলটা তৈরি করা আছে ওইটার সাথে জব ডেসক্রিপশনগুলো মিলতেছে না। তাহলে কি করতে হবে আপনাকে, যেই রিলেটেড আপনি চাকরি খুঁজতেছেন ওই রিলেটেড আপনাকে জব ডেসক্রিপশন অনুযায়ী আপনার এই প্রোফাইলটা তৈরি করতে হবে। এই ক্ষেত্রে জব রেসপন্সিবিলিটিস লিখতে হবে, আপনাকে অ্যাচিভমেন্ট লিখতে হবে। এখন ধরেন এই ফ্যাক্টরিতে কাজ করতেছেন, আপনি লাস্টে এই ফ্যাক্টরিতেই আছেন এই মুহূর্তে। তো এইখানে থাকা অবস্থায় আপনি বেশ কিছু কাজ করেছেন, যেমন একটা বয়লার ইনস্টলেশন করেছেন, তারপরে বাৎসরিক যে মেনটেনেন্সগুলো আছে এই মেনটেনেন্সগুলো করেছেন আপনি, তারপরে আপনার ফ্যাক্টরিতে একটা প্রজেক্টের কাজ হয়েছে সেটা করেছেন, দেখা গেল যে একটা মোটর নতুনভাবে বসানো লাগবে সেই কাজটা করেছেন। এইরকম বেশ কিছু কাজ করেছেন অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে। তো সেই ক্ষেত্রে সেই অ্যাচিভমেন্টগুলো আপনাকে উল্লেখ করে দিতে হবে। তাহলে যে আপনি কাজ শুধু করেছেন বা আপনার শুধু দায়িত্ববোধ ছিল, কোনো কাজ করে আপনি যে সফলতা পেয়েছেন এই তথ্যগুলা উল্লেখ করা হবে। সেই ক্ষেত্রে যেই এইচআর অফিসারের কাছে সিভিটা যাবে তখন সে দেখবে যে এই ব্যক্তির অ্যাচিভমেন্ট কিছু আছে, শুধুমাত্র চাকরিই করে নাই, এর কিছু অ্যাচিভমেন্টও আছে, সেই ক্ষেত্রে আপনার এই সিভিটা প্রাধান্য পাবে। এরপর আসি, যখন পরবর্তীতে এর আগের চাকরিগুলা যুক্ত করবেন সেগুলা কিভাবে করবেন। আপনি একেবারে শেষে যেই চাকরিটা করতেছেন, মানে একেবারে লাস্ট অবস্থায় বর্তমানে যে জায়গায় চাকরিটা করতেছেন সেই তথ্যটা লিখবেন সবার প্রথমে।
এবং সেটা সিরিয়াল অনুযায়ী, মানে সিরিয়াল অর্ডারটা এরকম হবে যে আপনি সর্বপ্রথম যে জায়গায় চাকরি করেছিলেন সেটা হবে একেবারে নিচের দিকে, তবে সিরিয়াল হবে 1। আর যেটা সবার শেষে করতেছেন সেটা হবে মানে সিভির সবার উপরের দিকে হবে, কিন্তু সেটা সিরিয়াল অনুযায়ী 2 3 4 এরকম হবে। কারণ আপনি অবশ্যই যখন এক জায়গায় আপনার ছবিটা পাঠাচ্ছেন, ধরেন আপনি কোনো একটা জায়গায় আপনার ছবি পাঠাবেন, তাহলে আপনি নিশ্চয়ই আজ থেকে 10 বছর আগে যে ছবিটা তুলেছিলেন, হ্যাংলা পাতলা দেখতে, আপনার চেহারা একটু ভাঙা ছিল, চুলগুলা এলোমেলো ছিল, একটু পাঙ্কু টাইপের ছিলেন, তো ওই রকম ছবি অবশ্যই আপনি প্রফেশনাল একটা জায়গাতে এখন পাঠাবেন না। আপনি এখন যদি যে আপনার ছবিটা পাঠান, তাহলে একটু শার্ট পরা কিংবা একটু ব্লেজার পরা, ইন করা, তারপরে একটু দেখতে সুন্দর লাগে এরকম ছবি, বর্তমানে যেটার সাথে যায় আর কি, এরকম একটা ছবি পাঠাবেন। তো একইভাবে যখন আপনি সিভিতে আপনার তথ্য যুক্ত করতেছেন, তখন সবার শেষ তথ্যগুলোর সাথেই আপনার যত তথ্য আছে সেগুলো যুক্ত করা আছে। যেমন আপনি বর্তমানে একটা জায়গায় চাকরি করেন, সেখানে প্রজেক্টের কাজ করেছেন, সেখানে কমিশনিং এর কাজ করেছেন, সেখানে সেফটি নিয়ে কাজ করেন, বিভিন্ন রকম কাজ করেন, কিন্তু সবার প্রথমে যে চাকরিটাতে ঢুকেছিলেন সেইখানে হয়তোবা আপনি শুধুমাত্র অপারেশন করতেন, অথবা সহকারী হিসেবে বস যে কাজগুলো বলতো সেই কাজগুলোতে হেল্প করতেন। তাহলে নিশ্চয়ই আপনি যে হেল্পের কাজ করেন এইটা প্রথমেই কাউকে দেখাতে চান না। সেগুলা অবশ্যই দেখাইতে হবে, কিন্তু সেগুলা সবার শেষের দিকে থাকবে, যেন সেই ব্যক্তি যে এইচআর অফিসার সে যদি দেখতে আগ্রহী হয় তাহলে পরবর্তীতে সেই তথ্যগুলো দেখে। কিন্তু সবার প্রথমেই আপনার নিজেকে তুলে ধরার ক্ষেত্রে সব থেকে লেটেস্ট যে তথ্যগুলো সেগুলো যুক্ত করতে হবে। এইখানে একটা কথা বলে রাখি, আপনারা যখন আপনাদের তথ্যগুলো যুক্ত করেন তখন এই ধরনের টেবিল ব্যবহার করবেন না। আমরা অনেক ক্ষেত্রে এরকম টেবিল ব্যবহার করে সিভি তৈরি করতে অভ্যস্ত। যেমন ধরেন আপনি এখানে করবেন, আপনার হচ্ছে যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডগুলো উল্লেখ করবেন, তখন এখানে কি দিবেন, যে আপনার এখানে দিলেন এডুকেশন, তারপরে হচ্ছে এইখানে ইয়ার দিবেন, মানে কত কোন সালে আপনি এটা পাশ করেছেন, ধরেন এখানে এসএসসি দিলেন, এখানে 2015 2020 এরকম দিলেন, তারপরে এটা কোন বোর্ডের, এখানে বোর্ড লিখলেন, এটা এখানে লিখলেন ঢাকা বোর্ড, তারপরে আপনি কোন ডিপার্টমেন্ট থেকে পাশ করেছেন, আপনি লিখলেন সায়েন্স থেকে, তারপরে আপনি কত গ্রেড পেয়েছিলেন A+, এটা হচ্ছে যে মানে এরকম ভাবে লেখা হয় আর কি, বিভিন্ন সিভির ক্ষেত্রে এরকম লিখে দেওয়া হয়। কিন্তু অবশ্যই এটা অ্যাভয়েড করতে হবে, কারণ ওই যে বিডি জবস, তারপর অন্যান্য যে সকল ওয়েবসাইটগুলো আছে, ওই ওয়েবসাইটগুলো দিয়ে যখন আপনি সিভিটা কাউকে পাঠাবেন, তখন এই যে টেবিল আছে টেবিলের ভিতরে থাকা কন্টেন্টগুলা ওই অ্যালগোরিদমগুলা বুঝতে পারবে না, যার ফলে আপনার এই সিভিতে সকল তথ্য থাকা সত্ত্বেও সিভিটা এইচআর পর্যন্ত পৌঁছাবে না। সেজন্য সবসময় চেষ্টা করতে হবে এই ধরনের টেবিল কন্টেন্ট এড়িয়ে আপনাকে সিভি তৈরি করা। এরপরে আসি, আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, আপনার যদি কোনো আলাদা কিছু দেখানোর মতন থাকে, তাহলে সেইগুলা আপনার চাকরির পরেই দেখাইতে হবে। যেমন আপনার মেইনটেনেন্স রিলেটেড এক্সপিরিয়েন্স থাকতে পারে, অপারেশনাল রিলেটেড এক্সপিরিয়েন্স থাকতে পারে, আপনার হচ্ছে যে আরও বেশ কিছু এক্সপিরিয়েন্স থাকতে পারে, সেইগুলো আপনি উল্লেখ করে দেবেন। যেমন আপনি যদি শুধু বয়লারের ক্ষেত্রে চিন্তা করেন, যে আপনি গ্যাস ফায়ার বয়লার চালাইছেন, ওয়েল ফায়ার বয়লার চালাইছেন, এক্সোস্ট গ্যাস বয়লার চালাইছেন, সলিড ফুয়েল বয়লার চালাইছেন, এরপরে ধরেন আপনার অন্য কোনো একটা মেশিন পরিচালনার অভিজ্ঞতা আছে, সেটা সিলার হতে পারে, জেনারেটর হতে পারে, কম্প্রেসর হতে পারে, এইগুলো আপনার পরিচালনার অভিজ্ঞতা আছে। আপনি মেইনটেনেন্স রিলেটেড যদি এক্সপিরিয়েন্স দেখাতে চান, তাহলে আপনি বয়লারের মেইনটেনেন্স করেছেন, কোন কোম্পানির বয়লার, সেটা কি ধরনের বয়লার সেটা উল্লেখ করবেন। আপনি জেনারেটর মেইনটেনেন্স করেছেন বা জেনারেটর কমিশনিং করেছেন, আপনি একটা প্রজেক্টের কাজ করেছেন, সেটা কোন ধরনের প্রজেক্টের কাজ, বা আপনার মূলত এক্সপিরিয়েন্স কোনটার উপরে বেশি, সেই তথ্যগুলো এখানে উল্লেখ করবেন। তাহলে হবে কি, আপনাকে যখন ইন্টারভিউ ডাকবে তখন এই যে এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আপনাকে ম্যাক্সিমাম সময় প্রশ্ন করবে, যে আচ্ছা ঠিক আছে, আপনি তো এখানে লিখে রেখেছেন যে আপনি ইয়াতে কম্প্রেসরে খুব ভালো, আপনি কোন কোম্পানির কম্প্রেসর পরিচালনা করেছেন, আপনি বললেন যে অ্যাটলাস কপ্পো বা আয়ার এর ইয়াগুলা আপনি পরিচালনা করেছেন। তো সেই ক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করবে যে অ্যাটলাস কপ্পোর কম্প্রেসরগুলো কেমন, এটা কিভাবে পরিচালনা হয়, বা এগুলার টাইপ কি, এই ধরনের প্রশ্ন করলো। আপনি বয়লারের তথ্যগুলো যুক্ত করেছেন, আপনাকে ওইটার উপর বেসিস করে প্রশ্ন করা শুরু করবে, কারণ যখন এই তথ্যগুলো একজন এক্সামিনে দেখবে তখন এইগুলা তার মাথায় ঘুরতে থাকবে,
এবং এই জায়গা থেকে আপনাকে প্রশ্ন করবে। সে হয়তো বা 10টা প্রশ্ন বেশি জানে আপনার থেকে, অবশ্যই জানার জন্য ইন্টারভিউ বোর্ডে আসছে, কিন্তু ওই তথ্যগুলোর চাইতে বা ওই প্রশ্নগুলোর চাইতে আপনাকে এই রিলেটেড প্রশ্নগুলো করা শুরু করবে, কারণ আপনি দেখেছেন যে এটার উপর আপনার এক্সপিরিয়েন্স অনেক বেশি। তাহলে যেটা হবে, আপনি যেটা জানেন সেটার উপরে যখন প্রশ্ন করা শুরু করবে, আপনার উত্তর দিতে সহজ হবে। আর যদি আপনি যত কিছুই জানেন সেটাই আপনার সিভিতে যুক্ত করেন নাই, আপনাকে তার মন গড়া প্রশ্ন করা শুরু করে দিছে, তো আপনি সহজেই সেই উত্তরগুলো হয়তোবা দিতে পারতে পারেন, কিন্তু সেগুলোর ক্ষেত্রে আপনি ভেবাচেকা খেয়ে যাবেন যে এই মুহূর্তে হঠাৎ করে এই ধরনের প্রশ্ন করেছে। যেমন ধরেন, আপনি এরকম কোনো তথ্য যুক্ত করেন নাই, আপনাকে বেশ কিছু সূত্র ধরা শুরু করে দিল যে আচ্ছা ঠিক আছে, আপনি তো এই এত বছর ধরে চাকরি করেছেন, আপনি দেখলাম যে হচ্ছে যে একটা ফ্যাক্টরিতে কাজ করেছেন, এখানে রেসপন্সিবিলিটি যে লেখা আছে যে আপনি সিলার চালাইছেন, তো ঠিক আছে থার্মোডাইনামিক্সের সূত্রগুলা বলেন তো, জিরোথ ল কিভাবে কাজ করে বলেন তো। তখন আপনি সেই ক্ষেত্রে মানে হঠাৎ করে এরকম প্রশ্ন পেলে দেখা যাবে যে উত্তর দিতে পারতেছেন না বা উত্তর দিতে থতমত খাচ্ছেন। সেজন্য আপনি যেই বিষয়গুলোতে খুব এক্সপার্ট সেগুলোর তথ্য উল্লেখ করে দিবেন। এরপরে আসবে একাডেমিক কোয়ালিফিকেশন। একাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আপনি সর্বশেষ ওই যে সিরিয়াল অর্ডার এভাবে মেনটেন করবেন যে সর্বশেষ যেখানে লেখাপড়া করেছেন সেই তথ্যগুলো উল্লেখ করবেন, এবং তারপরে আস্তে আস্তে যে এসএসসি পর্যন্ত বা যাবেন বা জেএসসি পর্যন্ত যাবেন ওইগুলো উল্লেখ করবেন। এই ক্ষেত্রে যেই ফরম্যাট আপনি ব্যবহার করতেছেন সেই ফরম্যাট অনুযায়ী তথ্যগুলো সাজিয়ে লিখবেন আর কি। যখন আপনি আপনার একাডেমিক কোয়ালিফিকেশন লিখে ফেলেছেন, তারপরে আপনার যদি আদার্স কোনো সার্টিফিকেশন থাকে বা লাইসেন্স থাকে, যেমন ইলেকট্রিক্যাল বিভিন্ন রকম ইয়ে আছে, লাইসেন্স আছে, যেমন সুপারভাইজার লাইসেন্স আছে, তারপরে ইলেকট্রিশিয়ান পারমিট লাইসেন্স আছে, এই রিলেটেড লাইসেন্সগুলো আছে, তারপর ঠিকাদারি লাইসেন্স আছে, এই রিলেটেড যে লাইসেন্সগুলো আছে সেইগুলো যদি আপনি পান, বা ইলেকট্রিক্যাল অন্য কোনো যদি আপনার সার্টিফিকেট থাকে, যেমন এনটিভিকিউ এর সার্টিফিকেশন হয়, তারপরে অন্যান্য বিভিন্ন ধরনের কোর্স আছে, যেমন শেপ, তারপরে বাকির বিভিন্ন রকম ইয়ে আছে যারা কোর্স করায়, তাদের কোনো সার্টিফিকেট আপনার আছে কিনা এগুলো থাকলে উল্লেখ করলেন। বয়লারে যদি সার্টিফিকেট পান, যখন সার্টিফিকেট পাবেন তখন সেগুলো উল্লেখ করলেন। এরকম যে সার্টিফিকেটগুলো আপনার আছে বা লাইসেন্সগুলো আছে সেগুলো উল্লেখ করবেন, তাহলে আপনার চাকরির ক্ষেত্রে এগুলো আপনাকে মানে এগিয়ে দিবে আর কি। এরপরে আসি, আপনি যখন আপনার ট্রেনিং এক্সপিরিয়েন্স যুক্ত করে দিবেন, তার মানে আপনার শেখার প্রতি আগ্রহ আছে। আর প্রত্যেকটা কোম্পানি চায় যে যারা মূলত শিখতে আগ্রহী, যারা একটু শিক্ষার পিছনে সময় ব্যয় করেছে, যারা একাডেমিক শিক্ষার বাইরে গিয়ে নতুন নতুন বিষয়গুলো শিখেছে, তাদেরকে তারা সুযোগ দেওয়ার চেষ্টা করে। কারণ কি, এই ব্যক্তিগুলা বা এই ছেলেগুলা এই মেয়েগুলা যখন ফ্যাক্টরিতে যাবে, তখন সহজেই তাদের সামনে যে বিষয়গুলো আসবে সেগুলো শিখে নেবে, এবং শিখে নিয়ে ওই কোম্পানিতে সেগুলা প্রয়োগ করবে। কারণ ধরেন আপনি শুধুমাত্র লেখাপড়া করে এসেছেন, আপনি ডিপ্লোমা পড়েছেন বা বিএসসি পড়েছেন, শুধুমাত্র একাডেমিক যেই পড়াগুলো পড়াইছে সেগুলাই পড়ে কমপ্লিট, আপনি খুব ভালো রেজাল্ট করেছেন। এই রেজাল্টটা আপনার কোন জায়গায় কাজে দিবে? এই রেজাল্ট আপনাকে কাজে দিবে যখন আপনি কোনো একটা ইউনিভার্সিটিতে বা টিচিং লেভেলে যাচ্ছেন তখন। কিন্তু যদি আপনি ইন্ডাস্ট্রি লেভেলে চাকরি করতে চান, তাহলে শুধুমাত্র এই শিক্ষাগত যোগ্যতা আপনার জন্য এনাফ হবে না। আপনাকে সেই শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি, অর্থাৎ একটা ভালো সার্টিফিকেটের পাশাপাশি, আপনার যে জিনিসগুলো তো প্রয়োজন হবে, একটা আপনি যদি ইলেকট্রিক্যাল সাইডে থাকেন আপনার মোটর সম্বন্ধে জানতে হবে। তো মোটর সম্বন্ধে আপনি কি জেনেছেন? মোটরের বিভিন্ন রকম ডিজাইন শিখেছেন, বিভিন্ন হিসাব কিতাব শিখেছেন, কিন্তু একটা মোটর নষ্ট হয়ে গেলে কিভাবে সেটা মেনটেনেন্স করতে হবে সেটা আপনি একাডেমিক লেখাপড়ার মধ্যে পাবেন না। এরপরে আসি, আপনি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হন, আপনি আপনার একাডেমিতে বিভিন্ন রকম তথ্য শিখেছেন, আপনি বিভিন্ন ধরনের ক্যালকুলেশন শিখেছেন, কিন্তু একটা ফ্যাক্টরিতে গিয়ে যখন আপনি একটা মেশিন খুলবেন, তখন সেই মেশিনটা কিভাবে খুলবেন, মেশিনটা খোলার আগে কি ধরনের অ্যাক্টিভিটিস করতে হবে, সেটা আপনি মেইনটেনেন্স করার ক্ষেত্রে মেইনটেনেন্সের ধাপ কতগুলা, মেইনটেনেন্স কিভাবে করবেন আপনি সেখানে, আপনি যখন একটা হট ওয়ার্ক করবেন তখন সেই হট ওয়ার্ক করার জন্য যে ওয়ার্ক পারমিট তৈরি করতে হবে সেটা কিভাবে তৈরি করবেন, এই বিষয়গুলো আপনি একাডেমিতে পাবেন না। এইগুলো পাবেন যখন আপনি বিভিন্ন জায়গায় ট্রেনিং করবেন, সেই ট্রেনাররা আপনাকে ফাঁকে 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 বিভিন্ন রকম তথ্য শিখাবে, এবং এইখান থেকে আপনার মেধাটা আরও বৃদ্ধি পাবে। আপনার জ্ঞানগুলো যখন বৃদ্ধি পেতে থাকবে, তখন দেখবেন যে আপনার যে 5 জন বন্ধু আছে তাদের থেকে আপনি একটু আলাদা হয়ে গেছেন, কারণ আপনি বিভিন্ন জায়গায় শিখেছেন,
সেই জায়গাগুলোতে যারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছে তারা এসে শিখাচ্ছে, এবং সেই ক্ষেত্রে আপনার মধ্যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে যেই তথ্যগুলো জানা প্রয়োজন হয়, যে জ্ঞানগুলো জানা প্রয়োজন হয়, সেই জ্ঞানগুলো আপনার মধ্যে প্রবেশ করতেছে। সেই ক্ষেত্রে আপনি যখন কোথাও যায় চাকরির জন্য ইন্টারভিউ দিবেন, তখন আপনি অ্যাডভান্টেজ পাবেন। যেহেতু বর্তমান যুগটা হচ্ছে কম্পিউটারের যুগ বা প্রযুক্তিগত যুগ, এই যুগে যদি আপনি কম্পিউটার সম্বন্ধে না জানেন, তাহলে আপনার কোথাও চাকরি হওয়ার সম্ভাবনা, সেটা একেবারে ছোট কোম্পানি হতে পারে, খুব বড় কোম্পানি হতে পারে, বা যে কোনো কোম্পানিতে আপনি যদি কম্পিউটারের কাজ না জানেন, অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আপনার সেখানে চাকরি হওয়ার সম্ভাবনাটা একেবারে নিচের দিকে নেমে আসবে। আপনি যদি অপারেটর হন, আপনি যদি অন্যান্য সেক্টরে চাকরি করেন, বা আপনি যে লেভেলেই থাকেন না কেন, আপনার বর্তমানে কম্পিউটারের জ্ঞান রাখা বাধ্যতামূলক। কারণ আপনাকে আপনার বয়লার পরিচালনার জন্য বর্তমানে যে সকল বয়লারগুলো আসতেছে বাংলাদেশে, সবগুলাই ডিজিটাল। এই ক্ষেত্রে আপনাকে মনিটরিং করতে হবে কম্পিউটারের মাধ্যমে, এই ক্ষেত্রে আপনাকে ফল্ট খুঁজে বের করতে হবে কম্পিউটারের মাধ্যমে, অ্যালার্ম খুঁজে বের করতে হবে কম্পিউটারের মাধ্যমে। তো আপনি যদি কম্পিউটারের বেসিক জিনিসগুলো না জানেন, তাহলে আপনি কম্পিউটারের মাউসকে যখন নাড়াবেন, নাড়াইতে নাড়াইতে দেখা যাবে যে টেবিল থেকে বের হয়ে মাউস পড়ে যাচ্ছে, তারপরেও আপনি আপনার মাউসের পয়েন্টারটা নির্দিষ্ট জায়গায় নিতে পারতেছেন না, কারণ আপনি অভ্যস্ত না। তো যেহেতু বর্তমানে প্রযুক্তির যুগ, এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, কম্পিউটার সম্বন্ধে ন্যূনতম জ্ঞান রাখতে হবে। এর জন্য আপনি প্রয়োজনে 1 মাস 2 মাস 3 মাসে ট্রেনিং করতে পারেন। বিভিন্ন কম্পিউটার ট্রেনিং এর সেন্টার আছে, সেই সকল সেন্টারগুলোতে গিয়ে আপনি ট্রেনিং করতে পারেন। খরচও খুব বেশি নেয় না, হয়তো বা 500 1000 2000 3000 টাকা খরচ করলেই আপনি কম্পিউটারের বেসিক নলেজটা পেয়ে যাবেন। আর অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আপনার অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এগুলার কাজ আপনার জানতে হবে। কারণ আপনি যখন একটা রিপোর্ট তৈরি করবেন, তখন আপনাকে এক্সেলে রিপোর্ট তৈরি করতে হবে। আপনি যখন একটা হচ্ছে যে রিপোর্ট পাঠাবেন বা একটা নোটিশ দিবেন, তখন আপনাকে ওয়ার্ডের মাধ্যমে নোটিশ দিতে হবে। আপনি যখন একটা প্রেজেন্টেশন তৈরি করবেন, তখন আপনাকে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করতে হবে। তৈরি করে আপনাকে অন্যের সামনে প্রেজেন্ট করতে হবে, আপনাকে মিটিংয়ে উপস্থিত হইতে হবে, আপনার বসকে দেখাইতে হবে যে এই কার্ভ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে গত মাসে আমাদের তেলের খরচ কম ছিল, এই মাসে তেলের খরচ বাড়ছে। আপনি যদি এগুলো না পারেন, তাহলে ফ্যাক্টরিতে যাওয়ার পরে দেখবেন যে ওইখানে আপনি অ্যাডজাস্ট করতে পারতেছেন না, বা এই জিনিসগুলো আবারও শেখার জন্য আপনাকে ব্যাকওয়ার্ড করা লাগতেছে। কারণ আপনি সামনে আগাতে চাচ্ছেন, কিন্তু এই যে জ্ঞানগুলো, এগুলো না থাকার কারণে আপনাকে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হতে হচ্ছে। সেজন্য এই তথ্যগুলো আপনারা যেহেতু জানতে পারলেন, সেই ক্ষেত্রে শেখার চেষ্টা করবেন। এরপরে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। এই ক্ষেত্রে আমরা যেই কাজটা করি, যে একটা বাস্তব উদাহরণ থেকে বলি। আমার একজন পরিচিত ব্যক্তি, সে এক জায়গায় ইন্টারভিউ দিতে গেছে। যাওয়ার পরে তার সিভিতে যেহেতু লেখা ছিল ফ্লুয়েন্ট ইন ইংলিশ, এবং তার চাকরির অভিজ্ঞতাও দীর্ঘদিনের, সে বিভিন্ন সিস্টেম ব্যবহার করে তার যে মেইল করা, তারপরে অফিসিয়াল ওয়ার্কগুলো করে থাকে। তো সেক্ষেত্রে তার সমস্যা হয় না, কিন্তু যখন সে এক জায়গায় ইন্টারভিউ দিতে গেছে, তখন তাকে একটা অডিটের জন্য মূলত একটা অ্যাপ্লিকেশন লিখতে বলছে, যে আমাদের এত তারিখে অডিট হবে, আপনি কিভাবে অডিটরকে অ্যাপ্লিকেশন লিখবেন, সেক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন লিখে দেখান। তো ওই ব্যক্তি ওইখানে কাগজ নিয়ে খাতা নিয়ে বসে থেকে 4-5 মিনিট বসার পরে তার সিভিটা নিয়ে বের হয়ে চলে আসছে, কারোর সাথে কোনো কথা না বলে। সে বলতেছে কি, যে আমাকে যদি গুলি করে মেরেও ফেলা হয়, তারপরেও আমার দ্বারা মানে নিজের মেধা থেকে ওই অ্যাপ্লিকেশন লেখা সম্ভব না। আমি লিখতে পারবো যদি আমাকে কম্পিউটার ব্যবহার করার সুযোগ দেয়, মোবাইল ব্যবহার করার সুযোগ দেয়, আমি অন্যান্য থেকে অনেক ভালোভাবে লিখে পাঠাইতে পারবো। কারণ আমার কাছে ফরম্যাট আছে, আমি সেই ফরম্যাট অনুযায়ী লিখে পাঠাই। তো এখন তো আমি মাথায় ফরম্যাট নিয়ে বসে থাই যে লিখে দিব। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, আপনি যখন একটা তথ্য লিখতেছেন, আর সেই অনুযায়ী যদি আপনার সাথে এটা ভেরিফাই করার ক্ষেত্রে গরমিল দেখতে পাওয়া যায়, তাহলে আপনাকে চাকরি দেওয়া হবে না। কারণ আপনি একটা সিভিতে একটা মিথ্যা কথা লিখেছেন, মানে এর মধ্যে আরো ম্যাক্সিমাম তথ্য আপনি মিথ্যা কথা লিখে রেখেছেন। এখন আপনার এত কিছু প্রমাণ করার সুযোগ নেই যখন একটা মিথ্যা তথ্য বের হয়ে আসবে। সেই ক্ষেত্রে আপনি ইংরেজিতে খুব ভালো না, লেখার দরকার নাই যে আপনি ফ্লুয়েন্ট, আপনি ইংরেজিতে মোটামুটি পারেন, আপনি মোটামুটিটা লেখেন। আপনাকে তো বলে নাই যে চাকরি পেতে হলে ইংরেজি জানাই লাগবে, জানাটা অ্যাডভান্স। মানে আপনি যখন আপনার একটা অতিরিক্ত তথ্য দেখাইতে পারবেন বা অতিরিক্ত স্কিল দেখাইতে পারবেন, অ্যাডভান্টেজ পাবেন। কিন্তু আপনি যখন
অতিরিক্ত মিথ্যা তথ্য লিখে রাখতেছেন এবং সেটা ভেরিফাই করতে গিয়ে ধরা খেয়ে যাচ্ছেন, তখন আপনার ওখানে চাকরি হবে না। সেই জন্য অবশ্যই চেষ্টা করতে হবে আপনার তথ্যগুলা উল্লেখ করা, এবং সেই ক্ষেত্রে যখন আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন এগুলা প্র্যাকটিস করে যাওয়া। আচ্ছা, এখানে আরো কিছু কথা বলি। আপনারা যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন অবশ্যই আপনাদের নিজেদের সম্বন্ধে বলার জন্য একটা পূর্ব প্রস্তুতি নিয়ে যাবেন। যেমন ধরেন আপনাকে যদি বলে যে আপনার সম্বন্ধে বলেন, বেশিরভাগ ক্ষেত্রে এখন ইংরেজিতে এই প্রশ্নগুলো করে, যে এগুলা ইংরেজিতে প্রশ্ন করে জানার চেষ্টা করে যে আপনার ইংরেজিতে ফ্লুয়েন্সি মূলত কেমন। তো সেই ক্ষেত্রে আপনি যদি ইংরেজিতে ভালোভাবে কথা বলতে পারেন বা মোটামুটি একটা ধারণাও থাকে যে কিভাবে বলতে হবে নিজের সম্বন্ধে, তাহলে সেইখানে গিয়ে বলতে পারবেন। অন্যথায় দেখা গেল যে আপনি সিভিতে লিখে রেখেছেন যে ফ্লুয়েন্ট ইন ইংলিশ, বাংলা, তারপরে হিন্দি, আরও কিছু ভাষা জানেন, মুভি দেখেছেন, দেখে দেখে আপনি বেশ কিছু ভাষা রপ্ত করেছেন, করার পরে বাস্তবে যখন বলতে বলছে তখন আপনি যে বলা শুরু করলেন আমি 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 পলাশ হোসেন এরকম বলা শুরু করেছেন, তো এগুলাতে বিরক্ত হবে তারা। সেজন্য অবশ্যই বেসিক কিছু বিষয় অবশ্যই অবশ্যই জেনে যাবেন। এরপরে আসি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে ভলেন্টিয়ারিং ওয়ার্কটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি একজন ব্যক্তি, আপনি নিজের বাপের খান, নিজের খাটনি করে টাকা ইনকাম করেন, করার পরে এই কষ্টের টাকা কিংবা বাবাকে বুঝিয়ে নিয়ে আসা টাকা আপনি কোনো একটা চ্যারিটি অর্গানাইজেশনে দান করে দিবেন, বা আপনি নিজের কষ্ট করার টাকায় খেয়ে পড়ে ফাও ফাও একটা মানুষকে উপকার করবেন, এটা সবার দ্বারা সম্ভব না। এটা তাদের দ্বারাই সম্ভব যারা মূলত মানবিক মানুষ। আর পৃথিবীটা মূলত এই মানবিক মানুষদেরকেই প্রাধান্য দেয় সব ক্ষেত্রে। আপনি যদি একজন ব্যক্তিকে দয়া করেন, তাহলে আরেকজন ব্যক্তি যদি আপনার এই দয়ার কাজটা দেখে বা এই কার্যকলাপটা দেখে, তাহলে পরবর্তীতে তার ক্ষেত্রে যদি সুযোগ থাকে বা আপনাকে যদি সুযোগ দেওয়া সম্ভব হয়, তাহলে সে আপনাকে সুযোগ দিবে, কারণ সে একদিন দেখেছে যে আপনি আরেকজন ব্যক্তিকে হেল্প করেন। কারণ একজন আরেকজনকে হেল্প করবে এটাই স্বাভাবিক বিষয়, এবং আমাদের মানব ধর্ম, আমাদের মনুষ্যত্ব এখানেই, যে একজন আরেকজনকে যতটুকু পারা যায় নিজের জায়গা থেকে হেল্প করবে। তো আমরা কি করি, আমরা আমাদের কাছের মানুষ, বন্ধু বান্ধব ছাড়া বাদ বাকি কাউকে হেল্প করি না। একজন মানুষ রাস্তায় পড়ে আছে তাকে হেল্প করতেছি না, একজন মানুষ না খেয়ে পড়ে আছে, একজন মানুষ অসুস্থ হয়ে দেখা যাচ্ছে যে বেডে কাতরাচ্ছে, রক্তের অভাবে সে মারা যাচ্ছে, কিন্তু আমার শরীরে যে রক্তটা আছে এইটাকে অনেক দামি ভেবে আমি রক্তটা দিচ্ছি না। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, সেই ব্যক্তিগুলা কষ্ট পাচ্ছে, সেই ব্যক্তিগুলা তাদের জায়গা থেকে উপরের দিকে উঠে আসতে পারতেছে না। তো আপনি অ্যাজ এ মানুষ হিসেবে যখন আরেকজনের পাশে দাঁড়াবেন, এইটা কখন করতে পারবেন, যখন আপনার মধ্যে মানবিকতা কাজ করবে। এখন আপনার মধ্যে কোনো মানবিকতাই নাই, আপনি কখনো কোনো ধরনের মানবিক কাজই করেন নাই, তো আপনি তো যখন চাকরি পাবেন একটা ফ্যাক্টরিতে, তখন ওইখানে গিয়ে যদি ধরেন আপনার 8টা 5টা ডিউটি টাইম, তো 5টা বেজে গেছে, এখন কোম্পানি লাটে উঠুক নাকি ধ্বংস হয়ে যাক আপনার আর দেখার মতন কোনো মানসিকতা কাজ করবে না। আপনার 5টা বেজে গেছে মানে আপনি ফ্যাক্টরি থেকে বের হয়ে যাবেন। কিন্তু আপনার যদি অতটুকু মানবিকতা বোধ থাকে, তাহলে আপনি প্রয়োজনে আরো আধা ঘন্টা ওই কোম্পানিতে ফাও খেটে দিয়ে ওই কোম্পানির উপকার করে যাবেন। কারণ এই কোম্পানিটা যদি টিকে থাকে, মাস শেষে এখান থেকে আপনার স্যালারি ঢুকবে অ্যাকাউন্টে। এখন অনেক ক্ষেত্রে এরকম হয় যে ফ্যাক্টরিগুলো এগুলাকে অভ্যাসে নিয়ে নেয়, আপনাকে রেগুলার অতিরিক্ত কাজ করবে, সেটা আলাদা বিষয়। কিন্তু যখন আপনার মধ্যে মানবিকতা থাকবে, তখন আপনি একটা ফ্যাক্টরিকে বা একটা সেকশনকে বিপদে ফেলে রেখে চলে যাবেন না। যদি আপনার ক্যাপাসিটির মধ্যে থাকে, আপনি অবশ্যই মানবিকতা বোধ থাকলে সেই কাজটা কমপ্লিট করে প্রয়োজনে আধা ঘন্টা পরে ফ্যাক্টরি থেকে বের হবেন। এবং এই মানুষগুলাকেই কোম্পানি মূলত চায়। শুধু কোম্পানি না, আপনার ভলেন্টিয়ারিং ওয়ার্ক আছে নাকি, আপনার টিম লিডারশিপের দক্ষতা আছে নাকি, আপনি কোনো একটা প্রজেক্টের কাজ করেছেন কিনা, থিসিস করেছেন কিনা, আপনার নিজের সম্বন্ধে আপনি কেমন বুঝেন, আপনি পাংচুয়াল কিনা, আপনার মধ্যে সেলফ মোটিভেশন কাজ করে কিনা, আপনি দ্রুত কোনো বিষয় শিখতে পারেন কিনা, এই তথ্যগুলা অবশ্যই আপনি যদি আপনার মতন করে লিখতে পারেন বা আপনার মধ্যে থাকে, তাহলে সেগুলা লিখবেন। যেমন ভলেন্টিয়ারিং ওয়ার্ক বিভিন্ন রকম হতে পারে, আপনি গাছ লাগিয়েছেন, কোথাও কোথাও রক্তদানের সাথে যুক্ত ছিলেন, আপনি কোথাও রাস্তা পরিষ্কার করার সাথে যুক্ত ছিলেন, এরকম তথ্যগুলো যদি থাকে সেগুলো উল্লেখ করবেন। এরপর আসি পার্সোনাল ইনফরমেশন। আপনি অবশ্যই
যখন সিভি তৈরি করতেছেন অ্যাজ এ ফ্রেশার হিসেবে, অ্যাজ এ এন্ট্রি লেভেল জব হোল্ডার হিসেবে, অবশ্যই অবশ্যই আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো যুক্ত করবেন। যেমন বাবার নাম, আপনার মায়ের নাম, কত তারিখে জন্মগ্রহণ করেছেন, আর তারপরে আপনি ছেলে নাকি মেয়ে, আপনি ন্যাশনালিটি কি, যদি সম্ভব হয় কিংবা আপনার ইচ্ছা থাকে তাহলে এনআইডি কার্ডটা আপনি যুক্ত করতে পারেন। এটা করা বাধ্যতামূলক না, করলে করতে পারেন, না করলে নাই। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এই তথ্যগুলো যুক্ত করবেন। কারণ আপনি যখন একটা সিভি তৈরি করতেছেন তখন আপনার বয়সটা একটা ফ্যাক্ট। কারণ কোথায় সিভি দিচ্ছেন তাদের বয়সের রেঞ্জটা কত সেটার উপর নির্ভর করবে আপনার এই সিভিটা গ্রহণযোগ্য হবে কিনা। এরপরে আসি, কোম্পানিগুলো মূলত বাংলাদেশি কিনা সেটা নিশ্চিত হইতে চায়। কারণ অনেক কোম্পানি আছে বাংলাদেশে ছাড়া অন্য দেশের মানুষকে নিয়োগ দেয় না, কিংবা এগুলোর ক্ষেত্রে অনেক রুলস রেগুলেশন আছে। তো সেই ক্ষেত্রে আপনি ন্যাশনালিটি উল্লেখ করবেন, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো উল্লেখ করবেন, এবং শেষ পর্যন্ত আপনি যখন সিভিটা কমপ্লিট করবেন, যদি এই ধরনের সিভি হয় তাহলে অবশ্যই একটা ডিক্লারেশন দিবেন বা সার্টিফিকেশন দিবেন যে আপনি এই সিভিতে যেই তথ্যগুলো উল্লেখ করেছেন সেগুলো অবশ্যই সত্য, এবং আপনার পার্সোনাল স্কিল, প্রফেশনাল স্কিল এবং সব কিছু মিলিয়ে মূলত তৈরি করেছেন। আর যদি কোনো কারণে কোনো অসঙ্গতি দেখা যায়, যে আপনি যদি চাকরি পান, চাকরি পাওয়ার পরে অসঙ্গতি পাওয়া গেছে যে আপনি যেগুলো উল্লেখ করেছেন এগুলোর কোনো কাজই আপনি পারেন না, কিংবা যেই তথ্যগুলো যুক্ত করেছেন ইন্টারভিউ বোর্ডে গিয়ে দেখা গেল যে এই তথ্যগুলো মিথ্যা, সেই ক্ষেত্রে আপনাকে যেন ডিসকোয়ালিফাইড করে দেয়, অথবা আপনাকে যদি চাকরিতে জয়েন করায় তাহলে যেন বের করে দিতে পারে। এরকম একটা সার্টিফিকেশন দিতে হবে, যেন তারা মূলত এই সার্টিফিকেশন দেখে আপনার উপর ভরসা করতে পারে যে না, যেহেতু এরকম লিখে রেখেছে সেই ক্ষেত্রে সঠিক। যদিও অনেকেই মিথ্যা তথ্য লেখার পরেও সার্টিফিকেশন দিয়ে রাখে, তবে এই ক্ষেত্রে তাদের একটা আইনি ভিত্তি থাকে যে আপনি চাকরিতে ঢোকার পরেও আপনাকে বাদ দিতে পারবে, যে আপনি যে তথ্যগুলো উল্লেখ করেছিলেন এগুলো মিথ্যা, অতএব আপনি নিজেই যেহেতু ডিক্লারেশন দিয়েছেন সেক্ষেত্রে আপনাকে বাদ দেওয়া হচ্ছে। এরপরে অবশ্যই সিভিতে সিগনেচার থাকতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেই ভুলটা করা হয় যে সিভি একটা তৈরি করে দিছে বা কম্পিউটার দোকানে গিয়ে তৈরি করে নিচ্ছি, ওই সিভিতে সিগনেচারের জায়গা আছে ঠিকই, কিন্তু সিগনেচার না করেই সিভিগুলো পাঠিয়ে দিচ্ছি। তো এরকম করা যাবে না, অবশ্যই সিভি যখন সিগনেচারের জায়গা রাখা হচ্ছে সিভিতে তখন সেখানে সিগনেচার যুক্ত করব। সিগনেচারগুলো যুক্ত করা এমন কোনো কঠিন না, মোবাইলে ছবি তুলেও এই সিভিতে যুক্ত করা যায়, কম্পিউটারের মাধ্যমেও যুক্ত করা যায়। তো যখন আপনি একটা কমপ্লিট সিভি তৈরি করতেছেন এবং সেই ক্ষেত্রে সিভিতে যেই তথ্যগুলো লিখে দেখিয়েছি, যে সেই ক্ষেত্রে আপনি ক্যারিয়ার অবজেক্টিভ লিখতেছেন, ক্যারিয়ার সামারি লিখতেছেন, জব এমপ্লয়মেন্ট হিস্টোরি লিখতেছেন, তারপরে আপনার যদি অতিরিক্ত কোনো এক্সপিরিয়েন্স থাকে সেইগুলো লিখতেছেন, একাডেমিক এক্সপিরিয়েন্স বা একাডেমিক কোয়ালিফিকেশনগুলো যুক্ত করতেছেন, সার্টিফিকেশন যুক্ত করতেছেন, ট্রেনিং এক্সপিরিয়েন্স যুক্ত করতেছেন। এর পাশাপাশি আপনার কম্পিউটারের উপরে যে দক্ষতাগুলো আছে, আপনি কোন কোন ভাষায় লেখাপড়া করেছেন বা কোন কোন ভাষায় কথা বলতে পারদর্শী, লিখতে পারদর্শী, আপনার এক্সট্রা কারিকুলাম আছে কিনা, সেইগুলো যখন আপনি উল্লেখ করে কোথাও সিভি পাঠাবেন তখন আশা করা যায় যে আপনার এই সিভিটা গ্রহণযোগ্যতা পাওয়ার ক্ষেত্রে উপরের দিকে থাকবে। আর যদি আপনি শুধুমাত্র একটা সিভি বানানো লাগবে তাই বানাইছেন, ওই সিভিতে কোনো নাই রেসপন্সিবিলিটিস নাই, কোনো মানে আলাদা কোনো কিছু নাই, আপনি শুধুমাত্র একটা কম্পিউটারের দোকানে গিয়েছেন, যাই বলছেন যে আমি অমুক, আমার এই যে সার্টিফিকেট আছে 3টা, এখন একটা সিভি বানায় দাও, তার মন মতন করে বানায় দিছে, সেই ক্ষেত্রে সেই সিভিগুলা গ্রহণযোগ্যতা পাবে না। আপনার মামা খালু থাকলে সেটা আলাদা কথা, কিন্তু সেই ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পাইতে হলে এইভাবে তথ্যগুলো যুক্ত করতে হবে। আপনি যেই ফরম্যাটে ব্যবহার করেন না কেন তথ্যগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, সেজন্য তথ্য যুক্ত করতে হবে। এজন্য আপনারা এইরকম তথ্যবহুল একটা সিভি তৈরি করে আপনি যখন চাকরির জন্য আবেদন করতেছেন সেই চাকরিতে আবেদন করবেন। ধন্যবাদ উপস্থিত থাকার জন্য। আজকের ক্লাসে যারা উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ। ক্লাসটা শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।